নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য গল্প ধোঁয়াটে চুম্বন। গল্পটি পাঠে এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। সমগ্র চরিত্র উপস্থাপনায় বৈশাখী বিশ্বাস দেবনাথ মানে আমি। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো ধোঁয়াটে চুম্বন। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্ত মনস্ক শ্রোতা বন্ধুদের জন্য লিখিত। অরুণা ঘুমের ভান করে শুয়ে আছে। প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে তার শরীরের অনুভূতি যেন চঞ্চল হয়ে উঠেছে। প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু সজাগ। সে জানে অনির্বাণ তার পাশে রয়েছে, সেই স্পর্শের প্রতীক্ষায়। চাঁদের আলোতে ঝিকিমিকি তার চুল, যেন ঝর্ণার মতো এক তরল সোনালি ধারা। কিন্তু আজকের রাতের বিশেষত্ব শুধু এই নয়। অনির্বাণ ধীরে ধীরে অরুণার দিকে এগিয়ে আসে। তার স্পর্শ এতটাই মৃদু যেন বাতাসের কোমলতা। দুজনের মধ্যে কোনো শব্দ নেই, শুধু নিঃশ্বাসের গর্জন। অরুণা চোখ বন্ধ রেখে অনুভব করে তার শরীরে যে আগুন জ্বলছে, সে আগুন অনির্বাণের স্পর্শের সঙ্গে মিশে যাচ্ছে। স্পর্শের ভাষা তাদের মধ্যে কোনো শব্দ ছাড়াই কথোপকথন করে যাচ্ছে। অনির্বাণের হাত যখন অরুণার উষ্ণ ত্বকের ওপর দিয়ে ধীরে ধীরে নিচের দিকে নামছে, তখন অরুণার হৃদয় যেন কোনো অচেনা সুরে নাচছে। সেই সুরের মায়ায় দুইজনের শরীর জড়াজড়ি করছে। প্রতিটি চুম্বন, প্রতিটি স্পর্শ যেন এক নতুন অধ্যায়ের সূচনা। যেন এই মুহূর্তে তাদের মধ্যে কোনো দেয়াল নেই, কোনো বাধা নেই, শুধু উন্মুক্ত পথ যেখানে তারা একসঙ্গে হেঁটে চলেছে। আকাশে মেঘের ঘন ঘটা, কিন্তু তাদের চোখের সামনে পৃথিবী ধমকে গেছে। চাঁদের আলোটা কিভাবে যেন এক মায়াবী রাতের সূচনা করলো মেঘগুলোকে ডেকে এনে। যেন চাঁদ অঙ্গুলি নির্দেশ করে বলছে, ওই দেখ দেখ, আজকে অরুণার প্রতীক্ষার দিন শেষ। এতদিন পর ওর স্বামীকেও কাছে পেয়েছে। সময় যেন কোথাও স্থির হয়ে গিয়েছে, শুধু তাদের একান্ত মুহূর্তের সাক্ষী হয়ে। অনির্বাণ ধীরে ধীরে তার ঠোঁট রাখে অরুণার ঘাড়ে। অরুণা সেই স্পর্শে এতটাই তন্ময় হয় যে সে কিছুক্ষণ পুরো পৃথিবী ভুলে যায়। প্রতিটি স্পর্শে যেন কোনো জাদু রয়েছে। দুইজনের প্রতিটি মুহূর্ত যেন তাদের মনের আকাশে জ্বলছে এক অদৃশ্য নক্ষত্রের আলো। মধ্যরাত, নির্জনতার বুকে চাঁদ ঢেকে গেছে এই শান্ত পৃথিবীতে। আকাশ যেন আজ অশান্তি তুলেছে। এই ঝড় দুটো মানুষের শরীরের মধ্যে ঝড়। শহরের কোলাহল থেকে অনেক দূরে ছোট্ট এই বাড়িতে জানলার পাশের সাদা পর্দা দমকা হাওয়ায় উড়ে গিয়ে যেন মৃদু মন্দ সামান্য চাঁদের আলোকে আমন্ত্রণ করছে, যাতে আলো পড়ে বিছানার উপরে মনোহারী দুটি দাম্পত্য শরীর একে অপরের সঙ্গে মিলেমিশে যেন একাকার হয়ে যায়। অরুণা, অরুণা, হ্যাঁ কি রে, তখন থেকে বসে রয়েছিস? কি ভাবছিস? কিছু না। মিতালিদি, তোমার বর্তমানে খুব আদর করে বলো। এটা কোনো কথা? তোর কাছে এসেছিলাম কখন থেকে একটু চিনি চাইতে। রান্নাঘরে এসে দেখি তুই দাঁড়িয়ে রয়েছিস। চাঁদের দিকে তাকিয়ে কি দেখছিস? আজকে চাঁদের আলোটা খুব সুন্দর বল। হ্যাঁ গো মিতালিদি। হ্যাঁ রে অরুণা, তুই এরকম চুপচাপ থাকিস কেন সব সময়? বাপের বাড়ি তো তোর কাছেই, শ্বশুর বাড়ি বাপের বাড়ি পাশাপাশি। তোর
মতো ভাগ্যবতী আর কেউ আছে? তোর বর কি সুন্দর কেক তৈরি করে। যখন তোর বরের দিকে তাকাই না, তখন আমার নাভির তলা থেকে কেমন একটা চিনচিনে ভাব ওঠে। চুপ করো তুমি মিতালিদি, দেখতেও এরকম। মানুষটা বড্ড বেরসিক। কেন রে, কি হলো আবার? দেখো না, বাবা মা ইচ্ছাকৃতই বলল, বাবুর কেকের দোকানটা যেখানে, সেখানে অরুণাকে তুই নিয়ে যা। তোদের নতুন বিয়ে হয়েছে, একা একা থাকবি, ভালো লাগবে। তাছাড়া তুমি তো জানো মিতালিদি, আমার বাপের বাড়ির আর্থিক পরিস্থিতি, শ্বশুর বাড়ির আর্থিক পরিস্থিতি মধ্যবিত্তদের মতো। বেশি টাকা পয়সা খরচ করে ওই সিঙ্গাপুর মালয়েশিয়া যাওয়ার মতো ক্ষমতা আমাদের নেই। হানিমুন বলতে গেলে দীঘা পুরী, কাছে যুগ, খুব জোর হলে দার্জিলিং, কিন্তু সেইটাও কপালে জোটেনি। বলিস কি? ঠিকই বলছি। আর 6 মাস হয়ে গেল তোর বিয়ে হয়েছে, অত ধুমধাম করে অনি তোকে বিয়ে করলো, তারপরেও তোর মুখে এই কথা? তোকে ভালোবাসে না বুঝি? ভালোবাসা কি তাই বুঝতে পারলাম না। উপসী শরীরটা নিয়ে এখনো বসে থাকি। প্রত্যেকদিন রাতে নির্লজ্জের মতো বুকের ওপর থেকে আঁচলটা সরিয়ে দিই, তাও মানুষটা তাকায় না আমার দিকে, জানো তো। মিতালি চুপ করে থাকে অরুণার কথা শুনে। তোর বরটাকে দেখে তো বেশ শক্ত সামর্থ্যই মনে হয় রে। পিটাই শরীর, গোপ আছে, ফর্সা গরম, পাজামা পাঞ্জাবিতেও ভালো লাগে, শার্ট প্যান্টে তো আরও বেশি হট লাগে। তোর বর আবার গেটে না তো? কি যে বলো, তা কেন হবে? আমাকে এই তো বলি তোকে ভালোবাসে না। না মানে ওই ফুলসজ্জা রাতে একটা চুমু খেয়েছিল, তাতে আমার ঠোঁটে দাগ হয়ে গিয়েছিল। লজ্জায় আমি শুধু একটা চুমু, আর কিছু না। না গো মিতালিদি, এর বেশিও আগাতেই পারে না। জানো, ও যখন আমার কাছে চলে আসে না, তখন আমার হৃদস্পন্দন তুঙ্গে ওঠে। আমি শুধু ভাবতে থাকি, এই বুঝি আমায় ধরলো, এই বুঝি আমায় ভালোবাসলো। মরি মরি, লজ্জায় লাল হয়ে যাচ্ছিস। আবার ভালোবাসার কথা, বর ছুলে তো মুখ লুকানোর জায়গা পাবি না রে। মিতালির কথায় অরুণা আরও বেশি লাল হয়ে যায়। মখমলের মতো গৌর বর্ণা নরম শরীর এই অরুণার, কোকড়ানো চুল কোমর ছাপিয়ে গিয়েছে, পরনে স্লিভলেস ব্লাউজ, সেটাও আবার কাঠালি রঙের, আর একটা দুধে আলতা রঙের শাড়ি, সেটা আবার পাড় বসানো। দেখতে খুব সুন্দর লাগে কিন্তু এই মেয়েটাকে, বিশেষ করে এই দুধে আলতার মধ্যে হলুদ পাড়ের শাড়িটা ওর শরীরটাকে আরও বেশি মোহময়ী করে তোলে। সদ্য বিয়ে হয়েছে বলে এখনও বেশ টেনে সিঁদুর পরে অরুণা। মুখে সব সময় হাসি, পান পাতার মতো মুখ, বড় বড় দুটো চোখ, টিকলো নাক, হাসলেই বাদিকের গালে টোল পড়ে। শরীরে মাংসপিণ্ড বেশ শক্তপোক্তই রয়েছে, দেখে পুরো মনেই হয় এখনো কোনো পুরুষের হাত পড়েনি ওই বক্ষ বিভাজিকায়। হয়তো স্বামীর স্পর্শে সেগুলো আরও বেশি সুন্দর হয়ে উঠত। আমি বরং এখন যাই, বুঝলি? তোর কর্তাটির দোকান বন্ধ করার সময় হয়ে গিয়েছে। রোজ যদি এসে দেখে আমাকে, তাহলে ভালোবাসার মুড হয়তো নষ্ট হয়ে যায়। কি যে বলো, বেরসিক মানুষের আবার প্রেম। শোন, তোকে বলি, শাড়ি পরবি না, ম্যাক্সি পরবি। একবার নাইটি পরে ট্রাই করতে পারিস তো। সব রকম করা হয়ে গিয়েছে। কেন বুঝি না, আমার কাছে আসতে গিয়েও আসে না। ওর চোখ দুটো অস্বাভাবিক হয়ে ওঠে গো মিতালিদি। যখনই আমরা ঘনিষ্ঠ হতে যাই, ও আমাকে দূরে ঠেলে সরিয়ে দেয়, আমাকে কাছেই নিতে চায় না। কত কান্নাকাটি করলাম, বলে আমার কাছে এলে নাকি আমারই বিপদ। কি বলিস? হ্যাঁ গো। তোমরা কি ওর আগের প্রেম টেম সম্পর্কে কিছু জানো? না রে, এইখানে যখন কেকের দোকানটা দিল, ভালোই তো চলতো। তখন তো আর এই ঘর ভাড়া নেয়নি। তোকে বিয়ে করে নিয়ে আসার পর তোর সঙ্গে আলাপ হলো, তারপর তো ওর সম্পর্কে বেশি করে আরও জানতে পারলাম। আর এখন তো বেকারি খুলে বসেছে, বিস্কুটও তৈরি হয়। তুই আসাতে, তোর পা পড়াতে লক্ষ্মী ঢুকেছে ঘরে। হ্যাঁ, আর আমার শরীরে অলক্ষ্মী। কাশির খাকালির শব্দে পেছন ঘুরে তাকায় মিতালি। মাথায় এক হাত ঘোমটা দিয়ে দেয় সে। এই পাড়ার বউদের বৈশিষ্ট্য। পর মহিলাদের সামনে তারা দিব্যি গল্প করতে পারে, কিন্তু পর পুরুষের সামনে তাদের শরীরটাকে ঢেকে রাখতে হয়। এই, আমি এখন যাই রে,
মিতালিদি অনেকটা দৌড় লাগালো। অরুণা বলল, চিনিটা রেখে দিয়ে পরে নেবক্ষণ। কি হয়েছে? কিছু না, ওই মিতালিদি এসেছিল, ঘরে নাকি চিনি বাড়ন্ত। রোজই তো কিছু না কিছু বাড়ন্ত হয়। তোমার সঙ্গে যদি গপ্প সপ্প করতে আসে তো করতে আসতেই পারে, তার জন্য আবার এসবের ইস্যুর কি আছে? না গো, মিতালিদির বরের শরীরটা ভালো নেই, অনেক দিন ধরেই টোটো নিয়ে যেতে পারছে না। কি হয়েছে? শুনেছিলাম ডেঙ্গু হয়েছে। বলো কি? এখন কেমন আছে? এখন সুস্থ, মিতালিদির বাপের বাড়ি থেকেই সব কিছু দিয়ে যাচ্ছে। তুমি তো জানো ওদের ভালোবেসে বিয়ে, তাই মেনে নেয়নি। ওসব জানার আমার দরকার নেই। তুমি রান্না করেছো? ইস, কথায় কথায় একদম ভুলে গিয়েছি গো। তুমি একটু বসো, টিভি দেখো, গরম ভাত এক্ষুনি হয়ে যাবে। তাড়াতাড়ি করো, খুব খিদে পেয়েছে। একবার চোখ বুলিয়ে নেয় অরুণা। মানুষটির মধ্যে কি কোনো রাগ ঠাকও নেই? এমন কেন সে? না, এইবার বোধহয় কথাটা মাকে জানাতেই হবে। মাকে আবার অনির্বাণ খুব ভালোবাসে, নিজের মায়ের মতো। রাত্রে খাওয়া দাওয়ার পর অরুণা হাত মুখ ধুয়ে নেয়। কাপড়টাকে আজকে ছেড়ে একটা নাইটি পরবে মিতালিদির কথা অনুযায়ী, করলে অবশ্য খারাপ হয় না। বাথরুমের সামনে দাঁড়িয়ে নিজের শরীরটাকে ভালো করে দেখে অরুণা। কোনো খামতি নেই, প্রত্যেকটা খাঁজ যেন কোনো ক্যানভাসে তুলে দিয়ে আঁকা প্রতিমার মতো। এই নাইটিটা মা দিয়েছিল। এটা সামনে একটা দড়ি মতো আছে, হাউস কোট টাইপের। একবার যদি দড়ি ধরে টান দেয় অনির্বাণ, তাহলে খোলা ঘরে আলোর মধ্যে এই যে গোপন রাখা সমস্ত জিনিসগুলো উন্মুক্ত হয়ে যাবে। তারপর কি আর অনির্বাণ ওর ওপরে ঝাঁপিয়ে না পড়ে থাকতে পারবে? ভাবতেই শরীরটা কাঁটা দিয়ে ওঠে, লোমগুলো খাড়া হয়ে যায়। মানুষটা খুব ভালো, এক চান্সে অরুণাকে পছন্দ করেছিল, তারপরই একটু একটু করে প্রেম হয়েছিল। যদিও মানুষটা সবসময় নিজের মধ্যে কিছু একটার আবরণ ঢেকে রাখে, প্রকাশ্যে আনতে চায় না হয়তো এমন কোনো কথা। অরুণা জানতে চায়নি তা নয়, কিন্তু যেই মানুষটা ওকে বোঝাতেই চায় না, তাকে বারবার জিজ্ঞেস করে মুখ নষ্ট করতে পারবে না অরুণা। বিয়ের পরে 3-4 মাস ছিল সে শ্বশুর শাশুড়ির সঙ্গে সংসার করেছে চুটিয়ে। একদিন শাশুড়ি মাই বললেন, কি গো, ছেলের তো ওখানে একটা বাসা ভাড়া করে দিতে পারো। আমাদের তো আর সেই সামর্থ্য নেই যে ছেলে বৌমাকে দূর প্যারিসের টিকিট কেটে বলবো হনিমুন করে এসো। ওটা হনিমুন নয়, হানিমুন। ওই হলো, শোনো ডিকি, আমি বলি ওদের ঘর ভাড়া করে দাও, ওরা থাকুক না টুনাটুনিতে। তাছাড়া বাবুর তো ওখানে কেকের ব্যবসাটা ভালোই হচ্ছে, বেকারিও করবে। সপ্তাহ আনতে যদি বেশিরভাগ দিন বাড়ির বাইরেই থাকে, তাহলে নতুন বৌমা থাকে কি করে বলো দেখি? ও, এটা তো ভেবে দেখিনি। তা কেন ভাববে? তোমাদের আবার ভাবার দরকার আছে নাকি? ঠিক আছে ঠিক আছে, তুমি আর খ্যাক খ্যাক করো না বেশি। বাবুর সাথে কথা বলি। ওর সাথে কথা বলে লাভ নেই, ওর এক কথা, মা বাবাকে ছেড়ে কোথাও যাব না। মা বাবা তো আর চিরদিন বেঁচে থাকবে না, সংসার করার জন্য বউকেই লাগবে। আর আমি জানি আমার বৌমাও মুখ ফুটে কিচ্ছু বলবে না। লজ্জা করে না এসব বিষয়ে? এটা আবার লজ্জার কি? ধ্যাৎ, কি করেছে তোমার সঙ্গে 35টা বছর সংসার করলাম। তারপরেই ঘর ভাড়া করে তৎক্ষণাৎ 7 দিনের মাথাতেই ব্যাগপত্তর গুছিয়ে অনির্বাণ আর অরুণাকে অনেকটা ধাক্কিয়েই বার করে দিলেন শ্বশুর মশাই। এরপরে টুনাটুনি এইখানে এসে উঠেছে। অরুণা স্বভাবসুলভ, খুব ভালো, চট করে মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে পারে, মিশতেও পারে, তাই খুব একটা কষ্ট হয়নি ওর মিতালির সঙ্গে সখী পাতাতে। অরুণা, অরুণা! বাথরুম থেকে বেশ জোরেই চিৎকার করে ডাকতে শুরু করে অনির্বাণ। অরুণা ততক্ষণে বাথরুম থেকে বেরিয়ে বারান্দায় দাঁড়িয়েছে, ওর ভিজে গামছাটা ব্যালকনিতে মেলে দিতে। যাই। এ কি, কোথায় ছিলে? ওই ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম। কতবার বলেছি না, এখানে এসেছি মাত্র কয়েকদিন হয়েছে, এলাকাটা খুব একটা ভালো নয়, তার উপরে ব্যালকনিটা ঠিকমতো ঘেরাও নেই, দরজাও নেই। তুমি কেন শুধু শুধু একা একা? তুমি আমার জন্য এতটা ভাবো? তা ভাববো না, নতুন বউ তুমি। অরুণার শরীরটা শিহরিত হয় স্বামীর মুখে নিজের প্রশংসা শুনে।
হেসে বলে, যাক, তাহলে একটু নজর দিয়েছ। নজর না দেওয়ার কি আছে, সবসময় তোমায় দেখছি। তো এটা কি পড়েছো? দেখেছ, আমাকে ভালো লাগছে। এটাকে হাউস কোট বলে। আমাকে সুন্দর লাগছে। ভাল লাগছে না, শাড়ি পরো। অরুণার মনের মধ্যে কেমন যেন হয়। আজ আবার নাইটি ছেড়ে শাড়ি পরতে বলছে। তাহলে কি সত্যি সত্যি আজ অরুণাকে দেখবে ও? চাঁদের আলো ঘরের ভেতর ছড়িয়ে পড়েছে। অরুণা শাড়ি পরে জানলার পাশে দাঁড়ায়। মনটা আজ বড্ড বেশি অশান্ত। আজ স্বামী অনির্বাণও অন্যরকম। প্রতিদিনের মতো তার মধ্যে আজ যেন স্বাভাবিকতাটা একটু কম। স্বামীর দিকে তাকিয়ে চঞ্চল ভাব দেখে অরুণা জিজ্ঞেস করে, কি হয়েছে অনি? তুমি আজকে ঘুমিয়ে পড়লে না? অনির্বাণের মুখে একটা অদ্ভুত হাসি ফুটে ওঠে। তার ঠোঁটের কোণে সেই, তুমি বুঝবে না অরুণা, কিছু কথা থাকে যা বলার নয়, অনুভব করার। আজকে চায়ের দোকানে গিয়েছিল অনি। বেকারির মালিক সে। চায়ের দোকানে ওর দোকানের কেক বেশ ভালোই বিক্রি হয়। সেইখানে গিয়েছিল টাকা পয়সার হিসেবটা বুঝে নিতে। তখনই দেখা হয়ে গিয়েছিল মিতালির বর রতনদার সঙ্গে। তিনি বেশ ভালোই আছেন, অনেকটাই সুস্থ। কিন্তু অনির্বাণ বাড়ি এসে এমন একটা ভাব করলো যেন কারো সঙ্গে সে সচরাচর গল্পগুজব করে না। রতনদা হাসতে হাসতেই বলেছিলেন, কি ব্যাপারে, নতুন বিয়ে, নতুন বউ, কোথায় সকাল সকাল বাড়ি যাবে? তোমার মিতালির দিকে যখন আমি বিয়ে করে বাড়ি আনি, আমার তো কাজে মনই বসতো না। সন্ধে হলেই মনটা শুধু খাই 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 খাই। কি খাই জানো? হেসে দিয়েছিল অনি। বলেছিল, থাক, সেটা আর ব্যক্ত করতে হবে না। আরে বাবা, তুমি বিবাহিত, আমি বিবাহিত পুরুষ, এখানে দুটো বিবাহিতর মাঝে একটু অসভ্য কথা হতেই পারে। কি বলো পচাদা? পচাদা বেশ রসিক মানুষ, বয়স 60-এর দিকে, অথচ ঠাট্টাই আর কি এমন মারেন যেন কচি ছোড়া। বললেন, ও সবার আমায় বলে কি হবে? বউ মরেছে আজ 5 বছর, একা একাই দিন কেটে গেল। তাছাড়া এখন তো আমার নাতি নাতনি দিয়ে ভরা সংসার, তাদের ফুলসজ্জাটাই দেখি আর কি। আর চুমুকাই নিজের বউকে একা একা, বউয়ের ভূতের সঙ্গে। কথাটা শুনেই অনির্বাণের মুখটা ফ্যাকাশে হয়ে যায়। কি ব্যাপার হে, তোমার মুখটা আবার এমন কেন হয়ে গেল? কিছু কিছু না রতনদা, আসলে কিছু কিছু জিনিস অস্বাভাবিক হলেও মেনে নিতে হয়। হঠাৎ এমন কথা কেন মনে হলো তাই। তা আমার পাওনাটা, ও হ্যাঁ হ্যাঁ ভাই, তাই নাও ধরো। টাকাটা বুঝে নিয়ে যখন ফিরছিল অনির্বাণ, তখন রতন বলে, আমার বউটা বলছিল, তোমার বউয়ের সঙ্গে যেহেতু ওর একটা সখীর সম্পর্ক, তাই বউটাকে একটু দেখো ভাই। অল্প বয়সী বাচ্চা মেয়ে, তুমি ওকে বিয়ে করে ঘরে তুলেছ, ওর প্রতি নজর দেওয়াটা অবশ্যই তোমার কর্তব্য। অনির্বাণ বুঝতে পারে রতন কেন এই কথাটা বলেছে। ফুলসজ্জার রাত থেকেই শুরু হয়েছে এই যাত্রা। অনির্বাণ চেষ্টা করেছে অনেকবার, কিন্তু যেতে পারেনি কিছুতেই অরুণার কাছে। একটা পাতলা প্রাচীর ওদের মাঝখানে ওদের দূরত্বকে সৃষ্টি করছে। অরুণা বুঝতে পারে আজকে রাতটা একটু আলাদা। অনির্বাণ তাকে কিছু বোঝানোর চেষ্টা করছে, অরুণাও চেষ্টা করে তাকে শরীরী ভাষা বোঝানোর। অনির্বাণের চোখ দুটোতে আজকে কেমন যেন শূন্যতা, যা কিছুতেই পূর্ণ হবার নয়। তুমি জানো না অরুণা, আমার অতীতটা কেমন ছিল। আমি তোমায় কখনো বলিনি, কিন্তু আজকে বলতে হবে। অরুণার স্বামীর মুখের দিকে তাকিয়ে থাকে, তার গলায় শঙ্কার সুর। কি বলতে চাইছো অনি? তোমার অতীত কি ছিল তাতে তুমি এত চিন্তিত? মীরা, অনির্বাণ ধীরে ধীরে বলে, মীরা ছিল আমার প্রথম প্রেম, আর সেই প্রথম প্রেমই আমার ধ্বংসের কারণ। আমি তাকে হারিয়েছি, কিন্তু প্রতিনিয়তই তার আত্মা, তাকে আমি অনুভব করি, সে এখনো আমায় ছেড়ে যায়নি। অরুণার চোখে বিস্ময়। মীরা? কিন্তু সে তো, তুমি কি বলছো অনি? হ্যাঁ অরুণা, মীরা আজও আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে, কারণ মীরা আজ আমার সঙ্গে রয়েছে। অনির্বাণ,
তুমি যা বলছো তা একেবারে অযৌক্তিক। অরুণা এক পা পিছিয়ে যায়। তার চোখে ভয়। মীরা তো অনেক আগেই মারা গেছে। আর এই বিষয় নিয়ে তোমার কাছ থেকে না হোক, আমি তো মায়ের কাছ থেকে সবটাই জেনেছিলাম। হ্যাঁ অরুণা, অনির্বাণ শান্তভাবে বলল, সে আত্মহত্যা করেছিল। কিন্তু তুমি জানো না, তার মৃত্যুটা আমার জন্যই। তার ধর্ম আমার ধর্ম এক ছিল না, অথচ আমার প্রতি তার ভালোবাসা এমন ছিল যে মৃত্যুর পরেও শেষ হয়নি। সে আজও আমার সাথেই আছে। অরুণা অনির্বাণের এই কথা শুনে স্তব্ধ হয়ে যায়। কি বলছো অনি? এটা তো অবাস্তব। তুমি ঠিক আছো তো? অবাস্তব হলেও এটা সত্যি। আজ রাতে তুমি দেখতে পাবে কিভাবে মীরা আমাদের মধ্যে আছে। চাইছিল না অরুণা, কারণ আজকে অনির্বাণ সত্যিই আলাদা। ধীরে ধীরে অরুণার দিকে এগিয়ে আসে সে। তার চোখে এক অদ্ভুত তীব্রতা। তুমি আমার জন্য যা করেছো তা অনেক বড়, কিন্তু আজকে রাতে আমি আমি মীরার সাথে একান্তে কিছু সময় কাটাতে চাই। অরুণা কিছুই বুঝতে পারে না। সে পাগলের মতো হয়ে যায়, ঘরের মধ্যে পায়চারি করতে থাকে। অনির্বাণ তার দিকে এগিয়ে আসছে, কিন্তু তার চোখ দুটো আজও সেই ফ্যাকাশে, যেন চোখের মনির ভেতরে অনির্বাণের উপস্থিতিটাই নেই। ফর্সা মানুষটা সাদা পাঞ্জাবি, কালো চোখের মণি দুটো কেমন যেন হয়ে গেছে আজ, সব ধোঁয়ায় ভরা। চোখ দুটোও যেন। তুমি কি বলছো অনি? তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ পাগল, হয়তো পাগল হয়ে গেছি। মীরার প্রতি ভালোবাসা আজও আমায় তাড়িয়ে বেড়ায়। আমি আজ মীরার সঙ্গে শয্যায় যাবো অরুণা। তুমি দেখবে কিভাবে সে আমার শরীর দখল করবে, দেখবে। অরুণার গলায় ভয়ের সুর। তুমি কি সত্যি আমাকে এভাবে রেখে যাবে? আমরা স্বামী স্ত্রী অনি। অনির্বাণের চোখে সে অন্ধকারের ছায়া আরও স্পষ্ট। আজকে রাতে অরুণা, আমি তোমাকে স্পর্শ করব না, কারণ মীরা আমার শরীরের প্রত্যেকটি অংশকে দখল নিয়ে নিচ্ছে। আমি শুধু তাকেই ছোবো। অনির্বাণ ধীরে ধীরে বিছানার দিকে এগিয়ে যায়। তার চোখে সেই প্রেতাত্মার ছায়া, যা তাকে সম্পূর্ণ গ্রাস করছে। আজকের রাতেই ঠিক 1 বছর আগে আত্মহত্যা করেছিল সে। অরুণা অসহায়ভাবে তার স্বামীর দিকে তাকিয়ে। সে বুঝতে পারছে কি হতে চলেছে। অনির্বাণ বিছানায় শুয়ে পড়ে। তার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসে। তার ঠোঁটে একটা বিভ্রান্তিকর হাসি ফুটে ওঠে। মীরা, তুমি আমার সাথেই আছো, তাই না? অরুণার হৃদয় তীব্র বেদনায় কাঁপতে থাকে। সে বিছানার পাশে বসে অনির্বাণের কাঁধে হাত রাখে, কিন্তু তার স্পর্শ আজ ব্যর্থ। অনির্বাণ তার স্পর্শ অনুভব করছে না। অনির্বাণের কণ্ঠস্বরে সেই বিভ্রান্তি স্পষ্ট। মীরা, আমি তোমাকে আজও ভুলিনি। তোমার জন্যে আমি আজও বেঁচে আছি। বিশ্বাস করো, তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম মীরা। সেই থেকে নিজেকে দগ্ধে দগ্ধে শেষ করছি, সেই থেকে। তুমি আমার হতে পারলে না, আমি তোমার হতে পারলাম না। ধর্ম আমাদের মাঝখানে কাল হয়ে দাঁড়ালো। আমি কি করতে পারি বলো? আমার বাবা মার আমি একমাত্র। আমি আমার অসুস্থ বাবার কথা অমান্য করতে পারিনি মীরা, আমায় ক্ষমা করো। কিন্তু এও তো ঠিক যে আমি তোমাকে স্পর্শ করে কোনোদিন নোংরা করিনি। তোমাকে আমি পবিত্র রেখেছিলাম, একেবারে প্রস্ফুটিত পদ্মের মতো। অথচ তুমি কেন এত কিছুর পরেও আমাকে আমার সংসারটা গুছিয়ে নিতে দিচ্ছ না? প্রত্যেক দিন আমার বউটা আমার কাছে আসতে চায়, আমি তাকে ছুতে চাই, কিন্তু তোমার ছায়া আমার মুখের সামনে এসে আমার সব কিছু চুরমার করে দেয়। রাত আরো গভীর থেকে গভীরতর হয়। ঘরের বাতাসে একটা অদ্ভুত শীতলতা ছড়িয়ে পড়েছে। অনির্বাণের শরীর শীতল হয়ে আসছে। তার মুখে পুরনো স্মৃতির ছায়া। মীরা, সে ধীরে ধীরে বলে, আমি তোমার। অরুণা তার স্বামীকে ধরে রাখার চেষ্টা করে, কিন্তু সে অনুভব করে অনির্বাণের দেহ থেকে এক অদ্ভুত শক্তি বেরোচ্ছে। সেই শক্তি যেন তার সমস্ত ভালোবাসাকে গ্রাস করছে। অনির্বাণের ঠোঁট দুটো একসময় বেঁকে যাচ্ছে, একসময় হাঁ হয়ে যাচ্ছে, যেন আস্তে সে কেউ চুষে নিচ্ছে ওই ঠোঁট দুটো। ধীরে ধীরে ঠোঁটটা ঠান্ডা হয়ে যায়,
বিছানায় শুয়ে থাকে অনির্বাণ। তার মধ্যে সাড়া দেওয়ার ক্ষমতা নেই, অথচ তার শিথিল সেই অঙ্গ জানান দিচ্ছে যে সে কোনো অশরীরীর সঙ্গে সঙ্গমে লিপ্ত। মীরার আত্মা এখন অনির্বাণের শরীরকে সম্পূর্ণ দখল করেছে। অরুণা বুঝতে পারে এই রাত বোধহয় অনির্বাণের শেষ রাত। অনির্বাণের ঠোঁট থেকে মীরার নামে মৃদু মৃদু সুর। সে অরুণার থেকে দূরে সরে যাচ্ছে, যেন তার কাছে আর কিছু অবশিষ্ট নেই। মীরার আত্মা সম্পূর্ণভাবে আন্দোলিত করছে তার শরীরটাকে, বসে আছে তার দেহের ওপরে। মীরা, অনির্বাণের কণ্ঠস্বরে এক গভীর বেদনা। আমি তোমার, তুমি আমার সমস্ত কিছু নিয়েছো, আমার জীবনের সব কিছু শেষ করে দিয়েছো মীরা। অরুণা ততক্ষণে সব কিছু বুঝে গেছে। সে জানে এরপরে তার স্বামীকে সে আর ফিরে পাবে না। মীরা সম্পূর্ণভাবে অনির্বাণকে শুষে নিচ্ছে। শেষ রাতে প্রেতাত্মার করুণ ক্রন্দন। অনির্বাণের শরীর থেকে এক হিমশীতল অনুভূতি ছড়িয়ে পড়ে। অরুণা তার স্বামীর পাশে বসে কাঁদছে, কিন্তু তার কান্না শুনতে পায় না অনির্বাণ। মীরার আত্মা অনির্বাণের শরীরকে সম্পূর্ণ দখল করে নিয়েছে। এই মুহূর্তে অরুণা বুঝতে পারে সে তার স্বামীকে হারিয়েছে এবং মীরার প্রতিশোধ সম্পূর্ণ হয়েছে। শিথিল হয়ে থাকা সেই অঙ্গটি কিছুক্ষণ আগে যেটি উত্থিত হয়েছিল এবং আন্দোলিত হচ্ছিল বারবার, নিজের স্বামীকে অশরীরীর সঙ্গে এইভাবে সঙ্গম করতে দেখে কথা বন্ধ হয়ে গিয়েছিল বেচারি অরুণার। ভোরের আলো যখন ঘরে প্রবেশ করতে শুরু করে তখন অনির্বাণের নিথর দেহ অরুণার সামনে পড়ে থাকে। শরীরে কোনো প্রাণ নেই, কেবলমাত্র একটা অভিশাপের ছায়া। অরুণা সেই দৃশ্য দেখে নিথর হয়ে যায়। 1 বছর পর মীরার প্রতিশোধ আজ সম্পন্ন হয়েছে। সে অনির্বাণের জীবনের সব কিছু গ্রাস করে নিয়েছে। স্বামীকে হারিয়েছে সে, আর সেই শূন্যতার ক্রন্দন যেন মনের ভেতরে বেজে উঠেছে বারবার। ভোরের আলো ঘরে ছড়িয়ে পড়েছে ঠিকই, কিন্তু সেই আলো তাদের জীবনের অন্ধকারকে কখনো দূর করতে পারবে না। ঠিক এই কারণেই অনির্বাণ অরুণার কাছে আসতো না। অনির্বাণের নিথর দেহ, অরুণার বেদনার্ত মুখ, এই দুই চিহ্নই সেই অভিশপ্ত ভালোবাসার প্রতিফলন। অরুণা ধীরে ধীরে বিছানার পাশে বসে, অনির্বাণের নিথর দেহর দিকে তাকিয়ে। তার চোখে অবিশ্বাস, শূন্যতা আর গভীর বেদনা। সে বুঝতে পারে অনির্বাণ কখনো তাকে ভালোবাসেনি, কর্তব্যের খাতিরে বিয়ে করেছিল। ওই ভালোবাসা যেটা কখনোই ছিল না, আজ সেটা সম্পূর্ণভাবে ধ্বংস হলো। মীরার প্রতিশোধের আগুনে সব কিছু পুড়ে শেষ। মানুষটি না থেকেও কিভাবে যেন অনির্বাণের মন আর মস্তিষ্ককে গ্রাস করলো। অনির্বাণের হাত দুটো ধরে অরুণা, কিন্তু এই স্পর্শে কোনো সাড়া নেই। সে অনির্বাণের কানের কাছে তার মৃদু কম্পিত ঠোঁট দুটো আগিয়ে নিয়ে বলে, আমি তোমাকে যে ভালোবেসেছিলাম অনি। অরুণা কাঁপা কাঁপা কণ্ঠে, কিন্তু ভালোবাসার শেষটা এমন হবে আমি ভাবতে পারি। মীরার আত্মা আজ তার প্রতিশোধ সম্পূর্ণ করেছে, কিন্তু সেই প্রতিশোধের মাধ্যমে কেবল ধ্বংসই এসেছে, শান্তি নয়। মীরা তার ভালোবাসাকে হারিয়ে আত্মহত্যা করেছিল। আজ অনির্বাণকে সে সঙ্গে নিয়ে গেল, কারণ ভালোবাসা কখনো ভাগ করা যায় না। অরুণা এখন একা, সম্পূর্ণভাবে একা। অরুণা এখন ভাবছে, কেন 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 আমি কেন আমি শুধু শুধু মানুষটাকে শেষ করলাম। হয়তো 1 বছর পরে মীরার আত্মার শান্তি পেতে পারলেই আমার স্বামী আমায় পরিপূর্ণ ভালোবাসতো, হয়তো আমার সংসারটা হতো। কেন আমি অনির্বাণের কাছ থেকে মীরার আসল সত্যটা জানতে চাইনি? মা বলেছিলেন মীরা নাকি এখানে নেই, সে অন্যত্র চলে গিয়েছে, কিন্তু সে যে আত্মহত্যা করেছে এই কথা তো আমায় কখনো বলেননি মা।
অনির্বাণের মন আর মস্তিষ্কে সেই আত্মহত্যার কথাটা এমনভাবেই চেয়ে গিয়েছিল যে অনির্বাণ প্রতিনিয়ত মীরাকে উপলব্ধি করত তার তার দেহ মনে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই বাড়িটা লোকে লোকে লোকারণ্য। শাশুড়ি, শ্বশুর, মা, বাবা, মিতালিদি, রতনদা থেকে শুরু করে সকলে এসেছে। পুলিশ বডি উদ্ধার করে নিয়ে গেছে। এমনি দেখে মনে হচ্ছে স্বাভাবিক মৃত্যু, হার্ট অ্যাটাকে। কিন্তু কিন্তু অরুণা ভালো মতোই জানে এই মৃত্যু স্বাভাবিক নয়। শেষকৃত্য সম্পন্ন হলো আজ। চোখের জলে ভাসিয়ে দিয়েছিলেন সুবোধবাবু, অনির্বাণের বাবা। শ্রাদ্ধ শান্তির দিন গলায় গামছা দিয়ে কাঁদতে কাঁদতে সকলের সামনে হাত জোর করে বলেছিলেন, আমার বাবার কাজ, খেয়ে নেবেন সবাই। মুখে অন্ন তুলতে পারেনি কেউ মানুষটির মুখের দিকে তাকিয়ে। আর কোনো সন্তানাদি নেই যে বৃদ্ধ বয়সে তাদেরকে দেখবে, অন্তত চোখের দেখা। অরুণাকে মা বাবা নিয়ে গিয়েছে। বারবার সুবোধবাবু এবং ওনার স্ত্রী বলে দিয়েছেন, আমার মেয়েটাকে আপনারা বিধবা রাখবেন না। ছেলেকে রাখতে পারলাম না, কিন্তু মেয়েটার সঙ্গে সম্পর্কটা কিন্তু আমরা নষ্ট করতে পারবো না দিদিভাই। অন্তত অরুণাকে আমার বাড়ি আসতে দেবেন। এগুলো কি বলছেন দাদা? এখন তো অরুণা আপনাদেরই বাড়ির আরেকটা মেয়ে। আর আমি এও জানি আমার মেয়েকে আমি এমন শিক্ষায় বড় করেছি, অনিকে ছাড়াও কখনই আর দ্বিতীয়বার বিয়ে করার না। দিদি, অমন করবেন না। 21 বছরের যুবতী মেয়ে আপনার, মানছি বৌমা হিসাবে ওকে পেয়ে আমি ধন্য হয়েছিলাম, আমার ছেলেটাও, কিন্তু ধরে রাখতে পারলাম না ছেলেটাকে দিদি। এর দায় তো আমার বৌমার নয়। আপনি ওকে বিয়ে দেবেন আবার আবার, ও যেন সংসার করে, ওর ওর কোল ভরলে আমার খোকার আত্মার শান্তি পাবে দিদি। অরুণা আসতে চাইছিল না, তবুও দেখ মা, তোকে এই বৈধব্য বেশি সহ্য করতে পারছে না তোর বাবা। তুই আমার সঙ্গে চল, তুই রঙিন শাড়ি পর, মাছ মাংস খা। না মা, তা হয় না। আমার জীবন থেকে সব রং ধুয়ে মুছে চলে গিয়েছে মা, আমার আমার দোষে। তোর দোষে কেন রে মা? তোর বর তো হার্ট অ্যাটাকে মরেছে, তুই এখানে কি করলি? জানো না মা, যা করার আমি করেছি। অরুণাকে জোর করে নিয়ে যায় বাবা মা। দুপুরবেলা খেতে বসে সিদ্ধ ভাত দিয়ে খাচ্ছে বলে অরুণার বাবাও সিদ্ধ ভাতই খান। তুমি এমন খেলে কি করে হবে? তোমার তো সুগার আছে গো, তোমাকে তো শাকসবজি। থাক, মেয়েটা যে কদিন না খাচ্ছে, আমি ওর জন্মদাতা বাপ হয়ে কি করে মুখে দিই বলো? দেখে শুনে মেয়েকে ভালো ছেলের সঙ্গে বিয়ে দিলাম। দেখো, অসুখ বিসুখের কথা তো কেউ বলতে পারে না। অসুখ বিসুখ না চাই, ভিতরে ঠিক কোনো গন্ধ আছে। অথচ কথাটা বলেই উঠে গিয়েছিলেন অরুণার বাবা খাবার টেবিল থেকে। অরুণা চুপ। রাত্রে খাওয়া দাওয়া সেরে দরজা বন্ধ করে দেয় সে। চোখ বুজে আসে তার, বুকের ওপর থেকে আঁচলটা সরিয়ে দেয়। প্রত্যেকটা শরীরের কোণে, প্রত্যেকটা ছোঁয়ায় অনির্বাণ অরুণার মধ্যে এক ধরনের অব্যক্ত সমঝোতা তৈরি করে। অরুণা বুঝতে পারে তার বুকের ওপরে হাত রেখেছে অনির্বাণ। সেই স্পর্শের মধ্যে এক অসীম আকাঙ্ক্ষা, যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। অনির্বাণের হাত যখন অরুণার কোমর ঘিরে ধরত, তার আলতো ছোঁয়ায় অরুণার সমস্ত শরীরটা সাড়া দিয়ে উঠত। চোখের চাহনিতে ছিল এক গভীর প্রতিশ্রুতি, কিন্তু চুম্বনের পরে সেই অস্বাভাবিকতা অনির্বাণের চোখে আজ আর নেই। আজ এই স্পর্শেও যেন অরুণার হৃদয়ের গভীরে এক অনির্বাণী তৃষ্ণা, যা সে সবসময় পূর্ণ করতে চেয়েছিল। আজ অনির্বাণের প্রত্যেকটা ছোঁয়া সে অনুভব করছে। ধীরে ধীরে হাত দুটো নেমে যাচ্ছে নিচের দিকে। অস্তিত্বের প্রত্যেকটা অংশ লুকিয়ে রয়েছে আজকে। মৃত্যুর পরেও সেই স্মৃতি অরুণার শরীরে মিশে, যেই অনুভূতি, যেই চুম্বন, যেই ছোঁয়ার কারণে বারবার আন্দোলিত হওয়া শরীরটাকে নিজের কন্ট্রোলে রাখতে পারেনি মীরা। অন্য পুরুষের সঙ্গে সে শয্যা করবে,
সেটা ভাবতে পারেনি বলেই হয়তো ধর্ম পরিবর্তন হওয়ার কারণে মীরার বিয়ে ঠিক হয়ে যাওয়ায় সেই রাতেই আত্মহত্যা করেছিল সে। তারপরে তো অনির্বাণের বিয়ে অনেক দেরিতে হয়েছিল। মীরা প্রতিনিয়ত অনির্বাণকে উপলব্ধি করত, কিন্তু অনি তাকে কোনোদিন ছোঁয়নি, রেখেছিল প্রস্ফুটিত পুষ্পের মতো ফুলশয্যার রাতের জন্য। নিস্তব্ধতার একাকী সময় অরুণা অনুভব করে অনির্বাণের স্পর্শ এখন তার চামড়ার নিচে। শরীরের কোণে অনির্বাণের স্মৃতি, শরীরের ঘ্রাণ, অনুভব, অস্তিত্ব সব কিছু আজকে বাধা থেকে মুক্ত। আজ মুক্তির স্বাদে মেতে উঠেছে দুটো শরীর। ও জানে অনির্বাণ আজ নেই, কিন্তু ওর প্রত্যেকটা অংশে অনির্বাণ চিরকাল বেঁচে থাকবে। বেঁচে থাকবে ধোঁয়াটে কোনো চুম্বনের মাধ্যমে। শেষ হলো আজকের গল্প। আমি আশা করি একটি নতুন অনুভূতি এবং ভাবনা নিয়ে ফিরে যাবেন আপনারা। প্রতিটি গল্প এবং চরিত্রের মধ্য দিয়ে আমি আপনাদেরকে একটি অনন্য ভ্রমণে নিয়ে যাবার চেষ্টা করেছি। এই কল্পনার জগতে আমরা একসাথে বিভিন্ন অভিজ্ঞতার সাক্ষী হয়ে উঠলাম। আপনারা যদি এই গল্পগুলো উপভোগ করে থাকেন এবং কিছু ভাবনার খোরাক পেয়ে থাকেন, তবে অবশ্যই আমার পরবর্তী কল্পনার গল্পের জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ, এবং এই যাত্রা আপনাদের অবশ্যই অব্যাহত রাখুন। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকবেন বন্ধুরা। দেখা হবে আগামীকাল অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে নিয়ে ঈশ্বরের কাছে এটাই কামনা করি। শুভরাত্রি।